এটা মৃগাঙ্কর মাস্তুতো ভাইয়ের সঙ্গে ঘটে 2003 সালে। রাত গভীর হতে চলল, পরাগরা কিন্তু বাড়িতে ফিরল না। সেদিন রাতে একটা অদ্ভুত স্বপ্ন দেখে। একটা ঘর, সেই ঘরে আবছা মতো একটা আলো জ্বলছে। হঠাৎ হঠাৎ করে রাত বিরেতে গানের আওয়াজ ভেসে আসতো, ফুপিয়ে ফুপিয়ে অনেকে মিলে কাঁদছে। 2-3 জনের মধ্যে তর্কাতর্কি বেঁধে গেছে, তার মধ্যে একটা মহিলার কণ্ঠ পাওয়া যেত। পরাগ চুপচাপ খাটের ওপর বসে রয়েছে, মাথাটাকে এরকমভাবে তুলে সিলিংয়ের ওপরে, এবং ওর সামনে খাটের ঠিক পাশে 3 জন দাঁড়িয়ে। একজন হচ্ছে বিশ্বজিৎ, একজন অনিশ, একজন মৌমিতা। ওর দিকে রাগত দৃষ্টিতে চেয়ে রয়েছে ওরা। ওদের ঠিক পেছন থেকে একটা কালো মতো ছায়ামূর্তি উঠে দাঁড়ায়। রুমের দরজা যথারীতি বন্ধ। বারবার করে ওরা দরজা ধাক্কাচ্ছে, অনিশের নাম ধরে ডাকছে, অনিশ অনিশ। কোনোভাবেই অনিশের কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। কিন্তু ভেতরে ঢুকে ওরা যেটা দেখলো, সিলিং থেকে নাইলনের দড়িতে লাগিয়ে অনিশ ঝুলে রয়েছে। ওর জামার পকেটের মধ্যে থেকে পুলিশ একটা চিরকুট পায়, তার উপরে লাল কালি দিয়ে লেখা রয়েছে নমস্কার দর্শক বন্ধুরা, ভূততন্ত্রে আপনাদের সকলকে আমি স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আপনারা জানেন যে 1990-এর যে দশকটা, তার শুরুর দিক থেকেই কিন্তু মোটামুটি আমাদের বাংলা সঙ্গীত জগতে ব্যান্ড কালচার বা এই যে জীবনমুখী যে বাংলা গান, সেগুলো কিন্তু আস্তে আস্তে অনেকটাই জনপ্রিয়তা লাভ করে। তখনকার দিনে কলেজের যে কোনো ফেস্টে বলুন বা ক্লাবের থেকে আয়োজন করা যে কোনো ফাংশানে বলুন, সেখানে কান পাতলেই কিন্তু এই ধরনের গান শুনতে পাওয়া যাচ্ছে। এবং প্রচুর শিল্পী, সঙ্গীত শিল্পী, তারা কিন্তু এই সমস্ত গান গেয়ে তখনকার দিনে বিপুল জনপ্রিয়তা লাভ করেছিল এবং আজকের দিনেও তারা অনেকাংশেই প্রাসঙ্গিক। আমরা তাদের গান প্রচুর পরিমাণে কিন্তু শুনি। এবারে আজকে যেই ঘটনাটা আমি আপনাদেরকে বলবো, সেটা এরকমই একটা ব্যান্ডকে কিন্তু কেন্দ্র করে। তখনকার দিনে এরকম একটা প্রচলনও শুরু হয়েছিল যে যে কোনো ইয়াং ছেলে মেয়েদের কোনো গ্রুপ, তারা হয়তো সদ্য কলেজে উঠেছে, কলেজে পড়ছে, তাদের মধ্যে কিন্তু হঠাৎ করে এরকম একটা ব্যান্ড ফর্ম করা, কলেজের ফেস্টে সেই ব্যান্ডের গান করা, এই রকম রেওয়াজ কিন্তু তখনকার দিনে প্রচুর পরিমাণে দেখা যেত। তা আজকে যে ঘটনাটা আপনাদেরকে বলতে চলেছি, সেটা কিন্তু এরকম একটা ব্যান্ডকে কেন্দ্র করেই, যেটা আজ থেকে অনেক বছর আগে কিন্তু ঘটে। এই ঘটনাটা আমাকে পাঠিয়েছে মৃগাঙ্ক সেন নামে একটি ছেলে। যে ঘটনাটা আমি বলবো, এটা মৃগাঙ্কর মাস্তুতো ভাইয়ের সঙ্গে ঘটে 2003 সালে। তবে 2003 সালের অনেক দিন আগে থেকেই বা অনেক বছর আগে থেকেই কিন্তু এই ঘটনাটা সূত্রপাত হয়ে গেছিল, যেটা সকলের সামনে আসেনি, কিন্তু পরবর্তীকালে সবটাই সামনে আসে। এবং যেই ব্যান্ডের ঘটনাটা আপনাদেরকে বলবো, তারা একটা টাইমে প্রচণ্ড রকম জনপ্রিয়তা লাভ করে, কিন্তু তাদের অন্তিম পরিণতিটা কিন্তু খুবই মর্মান্তিক ছিল। তা একটু গোড়ার দিক থেকে না বললে আপনারা বুঝতে পারবেন না। তাহলে আমি শুরু করছি। তা এই মৃগাঙ্কর যে মাস্তুতো ভাই, ওর নাম ছিল হচ্ছে পরাগ। 1998 সাল। পরাগ তখন একটা কলেজে ইংলিশ অনার্স নিয়ে পড়ে এবং ওই একই কলেজে একই ব্যাচে ফার্স্ট ইয়ারে পড়তো তখন। ওর আরও 3 জন বন্ধু ছিল, বন্ধু আরও অনেক ছিল, কিন্তু বিশেষ করে 3 জনের সঙ্গে ওর একটু হৃদ্যতার সম্পর্ক বেশি ছিল। তাদের মধ্যে কারা কারা, এদের নামগুলো একটুখানি জেনে নেওয়া দরকার। একজনের নাম হচ্ছে অনিশ, একজনের নাম বিশ্বজিৎ, আরেকজনের নাম হচ্ছে মৌমিতা। এইবার এই পরাগ এবং ওর এই 3 বন্ধু, এরা মিলে একটা সিদ্ধান্ত নেয় যে ওরা একটা ব্যান্ড তৈরি করবে। কেন এই সিদ্ধান্তটা নিল? কারণ পরাগের গানের গলা ভালো ছিল, গানের প্রতি ওর একটা মারাত্মক আগ্রহ ছিল, লোকগীতি খুব ভালো গাইতো এবং তার সাথে সাথে পাশ্চাত্য সঙ্গীতেও কিন্তু ওর বিশেষ একটা দক্ষতা
দেখা যেত, খুবই ভালো গাইতো, গিটার ভালো বাজাতে পারতো, এবং যাদের সঙ্গে ওর বন্ধুত্ব ছিল, যাদের সঙ্গে ও ব্যান্ডটাকে তৈরি করলো, সেই ছেলে মেয়েগুলোর মধ্যেও কিন্তু এরকম প্রতিভা দেখা যেত। অর্থাৎ বিশ্বজিৎ, সে খুব ভালো কিবোর্ড বাজাতে পারত, মৌমিতা খুব ভালো একজন ড্রামার ছিল, ড্রাম বাজাতে ভালো পারত, আর অনিশ বলে যে ছেলেটা, তার লেখার হাত খুব ভালো ছিল, এবং সে অল্প বিস্তর গানও ভালো গাইতে পারতো, গিটারটাও বাজাতে পারত। তাই প্রত্যেকের একটা কমন ইন্টারেস্ট ছিল, যার দ্বারা চালিত হয়ে ওরা কি করলো, যে 1998 সালের নভেম্বর কি ডিসেম্বর নাগাদ একটা ব্যান্ড কিন্তু ওরা ওপেন করলো, একটা চালু করলো। এই ব্যান্ডের একটা খুব ক্যাচি নামও ওরা দিয়েছিল, নাম হচ্ছে বং রেডিয়েশন। এবার গান টান গাইতো, কলেজের ফেস্টে গান গাইতো, ভালো ভালো গান লিখতো, এবং সেই গানগুলো কীরকম, কখনো সেটা প্রতিবাদী গান, কখনো সেটা প্রেমের গান, কখনো মানুষের দৈনন্দিন জীবনের যে বাস্তবতা সেগুলোকে ওরা গানের মাধ্যমে তুলে ধরতো। এরকমভাবে চলছে। কিন্তু মুশকিলটা কি হলো, এই যে গান ওরা গাইতো, তখন তো প্রচুর মানুষ এরকমভাবে ব্যান্ড ফর্ম করছে, প্রচুর ছেলেমেয়েরা করছে, তো সেই অনেকগুলো ব্যান্ডের মধ্যে যে স্যাচুরেশন লেভেলটা দেখুন, মানে অ্যাকচুয়াল জনপ্রিয়তাটা খুব খুব কম লোকই অর্জন করে। তো ওদের ক্ষেত্রেও সেটাই হলো, জনপ্রিয়তাটা বা পপুলারিটিটা সেরকমভাবে ওরা কিন্তু পেল না। অর্থাৎ ওদের গান কলেজ ফেস্টের মধ্যে ওরা গাইছে, কলেজের কমন রুমে বসে গাইছে, নিজেদের মধ্যে গাইছে, ওই অবধি সীমিত থাকলো। তার বাইরে, সেই গণ্ডির বাইরে বেরিয়ে, হ্যাঁ, যে একটা হিউজ পপুলারিটি বা হিউজ ফেম পাবে, সেরকম ব্যাপারটা কিন্তু ওদের ক্ষেত্রে হলো না, দেখা গেল না। এইভাবে চলছে। এবার গান নিয়ে ওরা মেতে আছে, যতই পপুলারিটি কম হোক, যাই হোক না কেন, সদ্য সদ্য শুরু করেছে। এবারে কি হলো, ওদের বাড়িতে কিন্তু একটু অশান্তি শুরু হলো। কেন অশান্তিটা হলো? কারণ এই ব্যান্ড তৈরি করে সেটাতে গান বেঁধে, গান গাইতে, রিহার্সাল করতে, ওদের কোথাও গিয়ে যে পড়াশোনার যে ব্যাপারটা, সেই ব্যাপারটা কিন্তু কোথাও একটা হ্যাম্পার্ড হতে শুরু করলো, ক্ষতিগ্রস্ত হতে শুরু করলো। এবারে আপনারা জানেন, যেই সময়কার কথাটা আমি বলছি, সেই সময় যে কোনো অভিভাবকই এটা মেনে নিতে পারবে না যে তার ছেলে বা তার মেয়ে ব্যান্ড নিয়ে প্রচুর পরিমাণে পরিশ্রম করবে, সেখানে সময় দেবে, আর এদিকে পড়াশোনা ক্ষতিগ্রস্ত হতে থাকবে, প্রভাবিত হতে থাকবে। সেই ব্যাপারটা কিন্তু কোনো অভিভাবকই মেনে নিত না, আজকের দিনেও হয়তো মেনে নেবে না। তা সেইটা নিয়েই কিন্তু অশান্তি বাড়িতে শুরু হলো। ওদের মা বাবারা, পরাগ এবং আর তার বাকি যে বন্ধুবান্ধবরা, এদের মা বাবারা বারবার করে বোঝাতে লাগলো যে এরকমভাবে সময়টাকে নষ্ট করিস না, হ্যানা ত্যানা, গান এইভাবে করতে হবে না, এরকম ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, এই প্রসঙ্গে বলে রাখি, পরাগ এবং ওর যে বাকি 3 বন্ধুবান্ধবের কথা আমি বললাম, যাদের নিয়ে ও ব্যান্ডটা ফর্ম করেছিল, তারা প্রত্যেকেই কিন্তু একই পাড়ায় থাকতো, একই এলাকায় থাকতো, আশেপাশে বাড়ি, মানে একদম খুব কাছাকাছি আর কি। এইবার কোনোভাবে টেনে টুনে ওরা কিন্তু কলেজটা পাশ করে গেল। মানে 1998 সালে ওটা ছিল ওদের ফার্স্ট ইয়ার, 2001 সালের মধ্যে ওদের কলেজ কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার কলেজ কমপ্লিট হওয়ার পরে ওরা আরও বেশি করে গানের পেছনে সময় দিচ্ছে, কিন্তু জনপ্রিয়তা তখনও কিন্তু আসেনি। এইবারে কি হলো, একদিন পরাগ বাড়িতে জানালো যে ওদের ব্যান্ডের একটা শো রয়েছে, এবং সেই পারফরমেন্সটা ওরা করবে একটা পাবে। একটা অফার এসছে ওদের কাছে অনেক কষ্টে। তা সন্ধ্যের দিকে, বা সন্ধ্যা মানে কি একটু বিকেলের দিকে ওরা বাড়ি থেকে বেরোয়, এবং ওরা জানায় যে রাতের মধ্যে ওরা বাড়িতে ফিরে আসবে। হয়তো একটু বেশি রাত হতে পারে, কিন্তু ফিরে আসবে। কিন্তু অদ্ভুত ব্যাপার, সেই দিন রাত গভীর হতে চলল, পরাগরা কিন্তু বাড়িতে ফিরল না। কি হলো দুশ্চিন্তা করছে প্রত্যেকে। এবার তখনকার দিনে আপনারা জানেন, আমি এটা 2001 সালের ঘটনা বলছি, তখনকার দিনে মোবাইল ফোন অতটা প্রমিনেন্সি পায়নি, বা মানুষের হাতে হাতে আজকের দিনে যেরকম আপনারা মুঠোফোন দেখতে পান, তখনকার দিনে কিন্তু মানুষের হাতে এত চট করে আপনি মোবাইল দেখতে পাবেন না। তা ওই যে টিমটা, ওদের যে ব্যান্ডটা, তার মধ্যে একমাত্র অনিশের কাছেই মোবাইল ছিল, বাকি কারোর কাছে মোবাইল ছিল না। তা সেই মোবাইলে বারবার করে ফোন করা হলো, কল করা হলো, কিন্তু কোনোভাবেই কানেক্ট করা যাচ্ছে না, মোবাইল সুইচ অফ বলছে। এবার প্রত্যেকের তো মারাত্মক রকমের টেনশন হয়ে গেছে।
রাত পেরিয়ে ভোর হতে চলল, তাও ওদের বাড়ি ফেরবার নাম নেই। এবার সকালবেলায় সবাই ভাবছে থানায় গিয়ে খবর দেবে। সকাল 7টা কি 7:15 বাজে, তখন হঠাৎ করে ওই পরাগের বাড়িতে একটা কল আসে, এবং কলটা আসে বউবাজারের থানা থেকে। ওনাকে জানানো হয়, পরাগের বাবা ফোনটা রিসিভ করেন, ওনাকে জানানো হয় যে পরাগ এবং ওর বাকি যে সমস্ত বন্ধুরা, ব্যান্ডের মেম্বাররা, তাদেরকে বউবাজারের কোনো একটা পাড়ায় একটা গলির মধ্যে রাস্তায় পড়ে থাকতে দেখা গেছে, এবং পুলিশ ওদেরকে রেস্কিউ করে থানায় নিয়ে এসেছে, এবং ওনারা যেন ইমিডিয়েটলি থানায় যান, কিছু ফর্মালিটিস আছে সেইগুলোকে করে ওদেরকে যেন ছাড়িয়ে নিয়ে আসে, এরকম একটা ফোনে জানানো হয়। এবার এইটা শুনে স্বাভাবিকভাবেই পরাগের বাড়ির লোকজন, ওর বাকি যে ব্যান্ড মেম্বাররা, তাদের বাড়ির লোকজন, অভিভাবকেরা, তারা প্রচণ্ড রকম একটা দুশ্চিন্তার মধ্যে কিন্তু পড়ে যান। তারা তড়িঘড়ি, প্রত্যেকে একই পাড়ায় থাকে আমি বললাম, তারা তড়িঘড়ি প্রত্যেকে ওই বউবাজার থানায় যান, এবং গিয়ে যেটা দেখেন সেটা কিন্তু খুবই অদ্ভুত এবং ভয়ঙ্কর। ওনারা দেখেন যে বেঞ্চের ওপর পরাগ এবং বাকিরা বসে রয়েছে, প্রত্যেকেরই কিন্তু হাতের কিছুটা অংশ, মানে এখান থেকে শুরু করে কনি থেকে শুরু করে প্রায় এই এই জায়গাটা অবধি একটা লম্বা অংশ জুড়ে চেরা চেরা দাগ, রক্ত বেরিয়েছে সেই জায়গাগুলো থেকে, এবং সেই জায়গাগুলোতে পুলিশের তরফ থেকেই হয়তো ব্যান্ডেজ করে দিয়েছে। এবার এইটা দেখে পরাগের বাড়ির লোকজন বা বাকি যে সমস্ত ব্যান্ড মেম্বারদের বাড়ির লোকজন, তারা প্রচণ্ড রকম হকচকিয়ে যান, অবাক হয়ে যান, বিস্মিত হয়ে যান, এবং দুশ্চিন্তাও তৈরি হয় যে কেন হলো, কি হলো, কোনো অঘটন ঘটেছে কি না, এরকম ইত্যাদি ইত্যাদি নানান রকম ব্যাপার ওদের মাথায় আসে। তা তখন থানার যিনি বড়বাবু, তিনি ওনাদেরকে বলেন যে দেখুন, আমাদের কাছে সকালের দিকে একটা ফোন আসে, 6টা, 6:15 নাগাদ আমাদের কাছে একটা ফোন আসে, জানানো হয় যে এরকম রাস্তায় এরা পড়ে রয়েছে। আমরা সেখানে যাই, সেখানে গিয়ে রেস্কিউ করি। আমরা দেখি যে ওরা ফুটপাতের ওপরেই এক প্রকার পড়েছিল, হাত পুরো কাটা, হাত থেকে গলগল করে রক্ত বেরোচ্ছে। আমরা ওদেরকে ওখান থেকে তুলে এনে থানায় নিয়ে আসি এবং ওদের হাতে ব্যান্ডেজ করে দিই। এবার যখনই আমি ওদেরকে জিজ্ঞাসা করলাম যে কেন এরকম হয়েছে, কি ঘটেছে, তখন ওরা আমাদেরকে বলে যে ওদের কি একটা পারফরমেন্স ছিল, ওরা ব্যান্ডে গান টান করে, সেটা আমরা দেখেই বুঝেছি। ওদের সঙ্গে যেই জিনিসগুলো রয়েছে, গিটার রয়েছে, ব্যাগের মধ্যে নানান রকম মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট রয়েছে। তা যখন ওদেরকে জিজ্ঞাসা করি যে কি ঘটেছে, তখন ওরা বলে যে এই পারফরমেন্সের পর যে টাকা কড়ি যে ভাগাভাগি হবে, সেইটা নিয়ে নাকি ওদের মধ্যে একটা বচসা বাঁধে, সেই বচসা থেকে হাতাহাতি, তার জেরে নাকি এরকম একটা ব্যাপার ঘটেছে। তা যাই হোক, তা ওই পরাগের মা বাবা, বাকিদের মা বাবা, তারা খুব বকাবকি করেন, হ্যাঁ, এমনকি থানার বড়বাবুও একটু ধমকান ওদেরকে, হ্যাঁ, স্বাভাবিক পুলিশের যেটা কাজ, ওদেরকে বোঝান যে এরকম না করতে ফার্দার। তা কোনো মতে সেই দিন ব্যাপারটা মিটমাট হয়ে যায়, সবাই বাড়ি চলে আসে। এবার বাড়িতে আসার পর যা হয়, এরকম একটা ঘটনা ঘটেছে, স্বাভাবিকভাবেই কারোর বাড়ি থেকেই আর এই সমস্ত গান বাজনা করতে দিতে রাজি হচ্ছে না, কারণ তারা মনে করছে যে এই গান বাজনা যত আরও ফার্দার এগোবে, তত এদের মধ্যে ঝগড়া ঝামেলা বাড়বে। কারণ অনেকে মিলিত হয়ে একটা কিছু করতে গেলে সবসময় কিন্তু সেটা খুব স্মুথলি যায় না, সেখানে কিন্তু একটু মতবিরোধ, সেখানে একটু ঝগড়াঝাটি, অশান্তি, এগুলো কিন্তু ঢুকতেই পারে। তাই প্রত্যেকের বাড়ির লোকই প্রচণ্ড রকম উদ্বিগ্ন যে এই জিনিস আর করা যাবে না। এইবার কলেজ কমপ্লিট হয়ে গেছে, এবারে সবাই একটুখানি কেরিয়ার নিয়ে যদি একটু সিরিয়াস হয় তাহলে বেটার হয়, ফার্দার যদি আরও হায়ার স্টাডিজ করে, এরকমভাবে বাড়ি থেকে বোঝানো হচ্ছে। কিন্তু পরাগ, ও এই ব্যান্ডটা নিয়ে, নাম করা নিয়ে, জনপ্রিয়তা লাভ করা নিয়ে এতটাই অবসেসড ছিল যে ও গান ছাড়া আর কিছুই বুঝতো না। ও নিজে গান করত এবং বাকিদেরকেও আরও বেশি করে মোটিভেট করতো যাতে ওরাও গানটা করে, ব্যান্ড যেন তারা না ছাড়ে, এরকম ইত্যাদি ইত্যাদি নানান রকম ব্যাপার হতো। এইবার এই করতে করতে 2001 সালের দুর্গাপুজোর সময় এই বং রেডিয়েশন ব্যান্ডের কাছে অদ্ভুতভাবে একটা সুযোগ চলে আসে। সুযোগটা কীরকমভাবে আসে আমি একটুখানি বলি। অনিশ বলে যে ছেলেটা, সে একটা কোচিংয়ে আলাদা করে পড়তে যেত। সেই কোচিংয়ে ওর একটা বন্ধু ছিল যার নাম হচ্ছে অভিষেক। এবার অভিষেকের যে মামা, সে দক্ষিণ কলকাতার একটা অত্যন্ত জনপ্রিয় এবং নামকরা দুর্গাপুজোর
কমিটির মেম্বার ছিলেন এবং যথেষ্ট হোল্ড ছিল, খুব ইনফ্লুয়েন্সিয়াল একজন ব্যক্তি ছিলেন ওই মামা। এবার অনিশ, মানে ব্যান্ড তো অনেক আগেই ফর্ম হয়ে গেছে, অনিশ এর আগে অভিষেককে বারবার করে রিকোয়েস্ট করেছে যে তোর মামাকে একটুখানি বল আমাদেরকে একটা শো করবার সুযোগ করে দেওয়ার জন্য, এরকমভাবে বলেছে, কিন্তু নানান রকমভাবে অভিষেক সেটা করে উঠতে পারেনি বা কিছু জানায়নি। কিন্তু এইবার এই 2001 সালের দুর্গাপুজোতে হঠাৎ করে অভিষেক জানায় যে ওর মামা যে ব্যক্তি, তিনি এই ব্যান্ড মেম্বারদের সঙ্গে দেখা করতে চান, হয়তো বা দুর্গাপুজোর সময় একটা গান গাওয়ার সুযোগ কিন্তু চলে আসতে পারে। তো এবার ওরা তো যথারীতি যায়, গিয়ে কথাবার্তা বলে, একটা সুযোগ কিন্তু আসে। দুর্গাপুজোর ষষ্ঠীর দিনে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সেইখানে গান গাওয়ার সুযোগ পায় কিন্তু এই বং রেডিয়েশন বাংলা ব্যান্ড। এবার স্বাভাবিকভাবেই আপনারা বুঝতে পারছেন যে এতদিন ধরে এত স্ট্রাগল, এত পরিশ্রম, এত গান লেখা, এত গান বাঁধা, কোনোটাই জনসমক্ষে তারা পৌঁছে দিতে পারেনি সেইভাবে। ওই কলেজ ফেস্টের মধ্যেই যতটুকু ইয়াং ছেলেমেয়েরা, ওর বন্ধুবান্ধবরা শুনেছে, বাকিরা পাবলিক অ্যাট লার্জ যেটাকে আমরা বলি বা মাস, তাদেরকে কিন্তু ক্যাপচার করতে পারেনি বা তাদের হৃদয়টাকে এখনও এই ব্যান্ডের গান কিন্তু ছুঁতে পারেনি। এইবার সেই সুযোগটা এসছে, তাই স্বাভাবিকভাবেই এটা শুধু বং রেডিয়েশন বলে নয়, এখানে যে কোনো ব্যান্ডই থাকতো তাদের কিন্তু এটা হাতে চাঁদ পাওয়ার মতো একটা ব্যাপার হতো। তা ওরা আর মানে 7-5 না ভেবে ওরা নিজেদেরকে তৈরি করতে লাগলো ওই পারফরমেন্সের জন্য, এবং এটাই ছিল ওদের প্রথম পাবলিক পারফরমেন্স। এই যে শোটা ওরা করলো, এইটা কিন্তু হয়ে গেল ওদের কাছে একদম সুপার হিট একটা শো। অর্থাৎ এমন একটা পপুলারিটি ওরা পেলো, এমন একটা জনপ্রিয়তা ওরা লাভ করলো, যেটা কিন্তু ওরা নিজেরাও ভাবতে পারেনি যে এই রকমভাবে ওরা খ্যাতির শীর্ষে পৌঁছে যেতে পারে একটা মাত্র জাস্ট শো করে। ওদের প্ল্যান ছিল 3টে গান গাওয়ার, সেই 3টে গান ওরা তো গাইলই, কিন্তু সেই গানগুলো পাবলিকের এত ভালো লেগে গেল, দর্শকদের এত ভালো লেগে গেল যে ওরা কিছুতেই ছাড়তে চাইলো না। নয় করে ওদেরকে দিয়ে আরও 4টে গান, মানে টোটাল 7টা গান ওদেরকে দিয়ে গাওয়ালো, এবং এই গানের তারা ভূয়সী প্রশংসা পেল প্রত্যেকের থেকেই। এই যে শোটা ওরা করলো, এরপর থেকে কিন্তু বং রেডিয়েশনকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। এরপর মানে পরপর সমস্ত ফেস্টিভ্যাল আপনারা জানেন যে দুর্গাপুজোর পরেও, মানে দুর্গাপুজো থেকে শুরু হয় মোটামুটি নিউ ইয়ারের পর অবধি এরকম কিন্তু ফাংশন, শো এগুলো কিন্তু চলতে থাকে। তা দুর্গাপুজোর পর কালী পুজো এলো, সেই কালী পুজোতে বিভিন্ন কর্মকর্তারা, বিভিন্ন পুজোর কর্মকর্তারা তারা ওদের সঙ্গে যোগাযোগ করলো, শো করবার জন্য রিকোয়েস্ট করলো, বিভিন্ন জায়গায় ওরা শো করতে লাগলো। কলকাতার বাইরে বিভিন্ন জায়গাতে ওরা গেল, কখনো মেদিনীপুর, কখনো বর্ধমান, ইত্যাদি যত জায়গা আছে সব ওরা ঘোরাঘুরি করা শুরু করলো, এবং ওদের কিন্তু একটা মিউজিক সিডিও বেরিয়েছিল সেই সময়। এইবার তখন তো ওদের চোখে একদম রঙিন স্বপ্ন যে আমাদের ব্যান্ড একদম পপুলারিটি গেইন করে ফেলেছে, এবং তৎকালীন যে সমস্ত বড় বড় জনপ্রিয় যে শিল্পী যারা রয়েছে, জীবনমুখী বাংলা গান বা এই সমস্ত ব্যান্ড টাইপের যে গান, মেটালিক যে সমস্ত গানগুলো, তা এই শিল্পীদের সঙ্গেও কিন্তু তাদের একটা ঘনিষ্ঠতা তৈরি হয় এবং একটা পপুলারিটি তৈরি হয়, একটা জনপ্রিয়তা, পরিচিতি লাভ করে ওরা, এক কথায় বলতে গেলে। কিন্তু তখনও ওরা জানতো না যে এরপর কি মর্মান্তিক ঘটনা ওদের সঙ্গে ঘটতে চলেছে। এইবার 2002 পেরিয়ে 2003 সালের জানুয়ারি মাস, সবেমাত্র নতুন বছর শুরু হয়েছে, 10-15টা দিন গেছে হয়তো। এবার শিলিগুড়ির একটা ক্লাবের পক্ষ থেকে ওদের কাছে একটা শো করবার রিকোয়েস্ট আসে, মানে ওখানে একটা ফাংশনের মতো আয়োজন করা হচ্ছে, তাতে ওখানকার কর্মকর্তারা তারা চান যে এই বং রেডিয়েশন ওখানে গিয়ে একটা পারফরমেন্স করুক। এবার ওদের তো না বলার কোনো ব্যাপারই নেই, ওরা রাজি হয়ে গেছে। ওরা শিলিগুড়িতে গেছে, পারফর্ম করেছে, এবং সেই পারফরমেন্সটাও দুর্দান্ত একটা পারফরমেন্স ছিল, মানে একদম মনে দাগ কাটার মতো। এইবার এই যে পারফরমেন্সটা ওরা করলো, ওরা একটা প্ল্যানিং করেছিল যে শিলিগুড়িতে তো আমরা যাব, পারফর্ম করব, এবার শিলিগুড়ি থেকে ডাইরেক্ট আমরা কলকাতায় ফিরবো না, আমরা প্রথমে একটু ওই কালিম্পংয়ের দিকে যাব, 2 রাত্রি কাটাবো, একটু ঘুরবো বেড়াবো, সেখান থেকে আবার ব্যাক করে কলকাতায় ফিরবো।
তা শিলিগুড়িতে পারফরমেন্স হয়েছে, পরের দিন সকালবেলায় ওদের কালিম্পংয়ের দিকে রওনা দেওয়ার কথা, গাড়ি টাড়ি সব বুক করাই ছিল। এইবার ওই দিন সকালবেলা থেকে হঠাৎ সবাই লক্ষ্য করলো যে ওদের মধ্যে, ওই ব্যান্ডের মধ্যে অনিশ বলে যে ছেলেটি, তার মধ্যে একটা অদ্ভুত রকমের পরিবর্তন আসছে। এবার পরিবর্তনটা কীরকম? অনিশ এমনিতে একটু কিন্তু হাসি খুশি টাইপের একটি ছেলে, খুব জলি ছেলে, সবাইকে মাতিয়ে রাখে, গান তো খুব ভালোই গায়, সেটা তো আমি আগেই বলেছি। কিন্তু পরের দিন সকালে, যেদিন ওদের কালিম্পং রওনা দেওয়ার কথা, সেদিন ও কেমন যেন একটুখানি মনমরা হয়ে গেছে, একটু চুপচাপ হয়ে গেছে, কারোর সঙ্গে খুব একটা কথা বলছে না, উদাস হয়ে বসে রয়েছে, কেমন একটা গা ছাড়া ভাব, এরকম টাইপের একটা অ্যাটিটিউড কিন্তু ওই অনিশের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। তাই এবার ওকে জিজ্ঞাসা করা হলো যে তুই এরকম চুপচাপ রয়েছিস কেন, তোর শরীর খারাপ কিনা বল, ইত্যাদি ইত্যাদি। অনিশ কিছুই বলছে না। এইবার যখন গাড়িতে মালপত্র সব তোলা হচ্ছে, তখন অনিশ হঠাৎ করে বলছে যে শোন, আমার না কালিম্পং যেতে ইচ্ছে করছে না, তোরা যা, আমি এখান থেকে কলকাতায় ফিরে যাব। তা এইটা শুনে প্রত্যেকে যেন আকাশ থেকে পড়লো, যে কি ব্যাপার, তুই কলকাতায় ফিরে যাবি মানে? একসাথে এসছি, একসাথে ফিরবো, কালিম্পং যাওয়ার কথা, 2 দিন কাটানোর কথা, 2 রাত্রি, তুই এখন কলকাতায় ফিরবি মানে? আর কীভাবেই বা ফিরবি? আমাদের প্রত্যেকের রিটার্ন টিকিট তো একসাথে কাটা আছে। তা তখন বলছে যে না না, ওটা কোনো ব্যাপার না, আমি এখান থেকে বাস ধরে নেব, বাস তো পেয়েই যাব, বাসে করে আমি কলকাতায় চলে যাব, তোরা যা, আমার কালিম্পং যেতে ইচ্ছা করছে না। এবারে কেউ রাজি হচ্ছে না ওর কথায়, প্রত্যেকেই ওকে যাতাভাবে বলছে যে একসাথে এসছি, একসাথে ফিরবো, তোর কোথাও যাওয়া হবে না, ইত্যাদি ইত্যাদি, এরকম করে ওকে নানানভাবে ফোর্স করছে। করতে করতে আলটিমেটলি কিন্তু অনিশকে রাজি করানো গেল, ও গাড়িতে উঠল। কিন্তু শিলিগুড়ি থেকে শুরু করে কালিম্পং পর্যন্ত এই যে টোটাল জার্নিটা, টোটাল যে যাত্রাপথ, এই যাত্রাপথে অনিশের ব্যবহারটা কিন্তু একেবারেই অদ্ভুত রকমের ছিল। ও গাড়িতে উঠেছে ঠিকই, সবার সঙ্গে যাচ্ছে ঠিকই, ও রাজি হয়েছে যেতে ঠিকই, কিন্তু কারোর সঙ্গেই কোনো রকম কথা বলছে না, কারোর প্রশ্নের কোনো রকম জবাব দিচ্ছে না। এবং অনেকটা রাস্তা পেরোনোর পর, মানে শিলিগুড়ি পেরিয়ে যখন আস্তে আস্তে পাহাড়ি রাস্তা শুরু হয়, তখন অনিশ কী করে, অনিশ একটা ওর যে গিটারটা রয়েছে, সেই গিটারটা নিয়ে টুংটাং টুংটাং করে বাজাতে শুরু করে। কিন্তু সেই যে সুরটা, গিটারের যে সুরটা ছিল, সেটা কিন্তু একটা মেলানকলিক টাইপের একটা সুর, মানে সেই সুরটার মধ্যে একটা অজানা ব্যথা, একটা অজানা বেদনা, এরকম টাইপের একটা সুর কিন্তু ও গিটারে বাজাচ্ছিল। এবং মৃগাঙ্ক যখন আমাকে এই ঘটনাটা বলে, তখন জানায় যে এই অনিশের মানে স্বভাব কিন্তু এরকম নয়, মানে ও কিন্তু এরকম টাইপের সুর বাজানোর ছেলে নয়, ও একটুখানি হাসি খুশি, একটুখানি কি বলবো, একটু জলি টাইপের যে সমস্ত টিউনগুলো হয় ও ওইগুলো বাজায়। কিন্তু এইটা মানে প্রচণ্ড রকম একটা ডিপ্রেসিং একটা সুর কিন্তু ওর গিটার থেকে বেরোচ্ছিল। তা যাই হোক, এই করতে করতে লম্বা যাত্রাপথ পেরিয়ে ওদের গাড়িটা অবশেষে কালিম্পংয়ে পৌঁছায়। কালিম্পংয়ে একটা গেস্ট হাউস ছিল, সেই গেস্ট হাউসে ওরা উঠেছিল, রুম বুক করা ছিল। এবার রুম বলতে কীরকম, 2টো রুম বুক করা হয়েছে। একটা রুমে শুধু ছেলেরা থাকবে, মানে অনিশ, বিশ্বজিৎ আর পরাগ, আর আরেকটা রুম আলাদা করে মৌমিতার জন্য বুক করা হয়েছে। এইবার হোটেলে পৌঁছেও অনিশ সেই একই রকমভাবে মনমরা হয়ে রয়েছে। এবার বারবার করে ওকে জিজ্ঞাসা করা হচ্ছে যে তুই এরকম করছিস কেন, তুই আমাদের সঙ্গে যোগদান কর, আড্ডা মার, এই সেই হ্যানা ত্যানা। ও কিছুতেই শুনছে না, ও নিজের মতোই বসে রয়েছে। এইবারে যা হয় দেখুন, 4-5টা ইয়াং ছেলে মেয়ে কোথাও যদি বেড়াতে যায়, তাদের মধ্যে একজন যদি এরকম বিহেভ করতে থাকে, তখন বাকিরা কিন্তু একটু বিরক্ত হয়, তার সঙ্গে কথা বলা বন্ধ করে দেয়, বা তাকে একটুখানি এড়িয়ে চলে, নিজেরা নিজেদের মতো করে আনন্দ ফুর্তি করে। এখানেও কিন্তু ঠিক একই ব্যাপার হলো। যখন ওরা দেখলো যে অনিশকে বারবার করে বলেও কোনোভাবে ওকে মোটিভেট করা যাচ্ছে না, বা ওকে স্বাভাবিক আচরণে ফেরানো যাচ্ছে না, তখন বাকিরা নিজেদের মধ্যেই আনন্দ ফুর্তি করতে শুরু করলো, আর এটা নিয়ে আর বেশি মাথা ঘামালো না। এইবার সেদিন রাতে এই পরাগ একটা অদ্ভুত স্বপ্ন দেখে। এটা পরে ও মৃগাঙ্ককে বলেছিল, তাই জানা গেছিল স্বপ্নের ব্যাপারটা। তা পরাগ যে স্বপ্নটা দেখে সেটা হচ্ছে যে একটা ঘর,
সেই ঘরে আবছা মতো একটা আলো জ্বলছে এবং সেই ঘরের একদম মধ্যিখানে একদম কেন্দ্রে একটা কালো রঙের কুচকুচে কালো রঙের একটা পাথর রয়েছে, একটা স্টোন রয়েছে, বেশ বড় একটা চৌকো আকারের একটা পাথর রয়েছে সেই ঘরের মাঝখানে রাখা। এবং সেই পাথরটার ওপর, সেই কালো রঙের কুচকুচে কালো পাথরটার ওপর লেখা রয়েছে অনিশের নাম রক্ত দিয়ে, লাল টকটকে লাল রক্ত দিয়ে অনিশের নামটা কিন্তু লেখা রয়েছে। তো এই স্বপ্নটা দেখে মানে স্বাভাবিকভাবেই খুব বিচলিত হয়ে পড়ে পরাগের, ঘুমটা ভেঙে যায়। এবার পরের দিন সকালবেলায় ব্রেকফাস্ট করে ওরা এবং ওদের প্ল্যানিংই ছিল যে কালিম্পংয়ে যত রকমের সাইট সিং আছে ওরা করবে। যথারীতি পরাগ বলল যে আমি যাব না। এবার এই যে আমি যাব না এইটা শুনে ওদের গ্রুপ মেম্বার বা ওদের ব্যান্ড মেম্বারের মধ্যে থেকে বিশ্বজিৎ বলে যে ছেলেটা, সে কিন্তু খুব বাজেভাবে রিয়াক্ট করলো, বললো যে যাবি না মানে তুই এসে থেকে এরকম নাটক করছিস, একসাথে আমরা ঘুরতে এসেছি, কোথায় আনন্দ ফুর্তি করব, যাবি না মানে এক্ষুনি যেতে হবে তোকে, আমাদের কিন্তু আর এই সমস্ত ভালো লাগছে না। তা তখন অনিশ বলে যে দেখ, আমি কিন্তু আগেই বলেছি যে আমার এখানে আসার কোনো ইচ্ছা ছিল না, তোরা আমাকে জোরজারি করে নিয়ে এসছিস, এখন আমাকে আমার মতো থাকতে দে, আমাকে কোনোভাবে ফোর্স করবি না, আমি হোটেলেই থাকবো, তোরা ঘুরে আয়। তা যাই হোক, সবাই বুঝতে পারলো যে ওকে আর জোরজারি করে কোনো লাভ নেই। তাও পরাগ একবার আলাদা করে, ও যেহেতু ওই রাতের বেলায় স্বপ্নটা দেখে তাই সেটা নিয়ে ও একটুখানি উদ্বিগ্ন ছিল, ও আলাদা করে একটুখানি অনিশের সাথে কথা বলে। অনিশ কিন্তু ওর কথাবার্তার কোনো রকম গুরুত্ব দেয় না, ও নিজের মতোই চুপচাপ থাকে, উল্টে রুমের মধ্যে ঢুকে ও দরজাটাকে বন্ধ করে দেয়। তা যাই হোক, এদিকে গাড়ি এসে গেছে, ওরা বেরোবে, ওরা বেরিয়েও গেছে। কালিম্পংয়ে মানে যতগুলো জায়গা আছে ঘোরা টোরা সেরে ওরা বিকেলবেলায় 4:30 কি 4:45 নাগাদ ওরা কিন্তু আবার হোটেলে ফিরে আসে। হোটেলে ফিরে এসে একটা অদ্ভুত ব্যাপার ওরা জানতে পারে হোটেলের লোকেদের থেকে, মানে যখন ঢুকছে রিসেপশনে জিজ্ঞাসা করেছে যে ওই আমাদের বন্ধু ও ঠিকঠাক আছে কি না। তা তখন সেই রিসেপশনে বসে থাকা লোকটা বলে যে আপনারা বেরিয়ে যাওয়ার ঠিক 1 ঘন্টার মাথায় অনিশ কিন্তু বেরিয়েছিল একবার, ঠিক আছে, সম্ভবত ও লোকাল মার্কেটটাতে গেছিল, সেখান থেকে প্যাকেট ভর্তি করে কি একটা যেন কিনে এনেছে, আমরা দেখতেও যাইনি। তারপরে দুপুরবেলায় লাঞ্চ করেছে হোটেল থেকেই, মানে আমাদের এখান থেকেই লাঞ্চের অর্ডার দিয়েছে এবং সেটা প্রচুর পরিমাণে খাবারের অর্ডার আর কি। তা তখন এইগুলো শুনে বিশ্বজিৎ বলছে যে কীরকম অদ্ভুত ছেলে দেখতো, ও গেল না আমাদের সাথে, এই দিকে হোটেলে বসে গোগ্রাসে খাবার দাবার খেলো, এই সমস্ত করবার মানেটা কি, ও যে এরকম স্বার্থপর তা তো আমরা জানতাম না। তা তখন এই কথাগুলো শুনে পরাগের কিন্তু একটুখানি খটকা লাগলো যে এরকমভাবে ও আলাদা করে বসে খেলো, প্রয়োজনের অতিরিক্ত খাবার অনিশ খেলো, এতটা তো খাবার লোকও নয়, ছেলেও নয়, এত মানে বেশি মাত্রায় খাবার কিন্তু অনিশ কখনোই খায় না, সেখানে হোটেল থেকে এত পরিমাণে লাঞ্চের অর্ডার দিয়েও খাচ্ছে, এটা কিন্তু বেশ অস্বাভাবিক। তা পরাগের কিন্তু একটু খটকা লেগেছে, ও বাকিদেরকে বলছে যে এক্ষুনি চল রুমে, দেখতে হবে ও কী করছে। এবার রুমে গেছে, রুমের দরজা যথারীতি বন্ধ, বারবার করে ওরা দরজা ধাক্কাচ্ছে, অনিশের নাম ধরে ডাকছে, অনিশ অনিশ তুই দরজা খোল, কোনোভাবেই অনিশের কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। এইবার বাধ্য হয়ে হোটেলের লোকজনকে ওরা ডেকেছে, দরজা ভাঙতে হবে, অনিশের শরীর খারাপ হলো কি না, না কী হলো, মানে খুব দুশ্চিন্তায় পড়ে গেছে ওরা। দরজা ভাঙা হলো, কিন্তু ভেতরে ঢুকে ওরা যেটা দেখলো সেটা চূড়ান্ত রকমের অস্বাভাবিক একটা ব্যাপার। সিলিং থেকে নাইলনের দড়িতে লাগিয়ে অনিশ ঝুলে রয়েছে, অর্থাৎ অনিশ আত্মহত্যা করেছে, হি হ্যাজ কমিটেড সুইসাইড। কিন্তু শুধুমাত্র নাইলনের দড়িটাকেই ও গলায় পায়নি, তার সাথে কি করেছে শুনুন। ওর যে নিজের গিটারটা, সেই গিটারটাকে ভেঙেছে, সেই গিটারের যে তারগুলো, সেই তারগুলোকে নাইলনের দড়ির সঙ্গে পেঁচিয়ে একটা ফাঁস তৈরি করেছে, সেই ফাঁসটাকে গলায় পরে ও ঝুলেছে, আত্মহত্যা করেছে। আর ওর মুখ যে কি বীভৎস লাগছে সেটা ভাষায় বর্ণনা করা যায় না। এইবার এইটা দেখে তো মানে পরাগ আর বিশ্বজিতের চোখে মুখে অন্ধকার নেমে এসছে। মৌমিতা তো চিৎকার করে ওখানেই অজ্ঞান হয়ে পড়ে গেছে। পুলিশকে খবর দেওয়া হয়, পুলিশ এসে ওর বডিটাকে নিয়ে যায়, ময়নাতদন্ত হয় এবং পরাগ, বিশ্বজিৎ, মৌমিতা প্রত্যেককেই কিন্তু
জিজ্ঞাসাবাদ করা হয়। এখানে আরেকটা ব্যাপার বলে রাখি, অনিশের বডিটাকে যখন রেস্কিউ করা হয় তখন ওর জামার পকেটের মধ্যে থেকে পুলিশ একটা চিরকুট পায়। সেই চিরকুটে মানে একটা ছোট্ট সাদা কাগজ, তার ওপরে লাল কালি দিয়ে লেখা রয়েছে দ্য ওয়ে হি ওয়ান্টেড। ভালো করে শুনবেন কথাটা, দ্য ওয়ে হি ওয়ান্টেড। এই কথাটা কিন্তু এই পুরো ঘটনাটাতে একটা বিরাট বড় ভূমিকা কিন্তু রাখে। তা এইটা দেখেও পুলিশের প্রচণ্ড রকম সন্দেহ হয় যে এই আত্মহত্যাটাতে কেউ ওকে প্ররোচনা দিয়েছে কিনা। তো যাই হোক, এদেরকে অনেক রকম নানান রকমভাবে জিজ্ঞাসাবাদ করা হয়, নিয়ে তারপর পোস্টমর্টেম হয়। তারপরে অনিশের দেহ, কফিনবন্দি দেহ, সেটা কলকাতার বাড়িতে আসে। ওর মৃতদেহের সামনে দাঁড়িয়ে ওর মা বাবা কী পরিমাণে কান্নাকাটি করেন সেটা আর আলাদা করে বলে দিতে হয় না। মানে সেদিন পাড়ায় পুরো লোকজন উপচে পড়ছে, এরকম একটা ব্যাপার। এইবার অনিশের এই মৃত্যুতে ওদের কিন্তু এই ব্যান্ডটা কমপ্লিটলি ভেঙে গেল। অর্থাৎ কারোর আর গান গাওয়ার মতো মানসিকতা নেই, প্রত্যেকেই মারাত্মক রকমভাবে ডিপ্রেসড হয়ে পড়েছে। অনিশের মৃত্যুটাকে কেউ আর মেনে নিতে পারছে না, এরকম একটা পরিস্থিতি। কিন্তু পরাগের সঙ্গে একটা অদ্ভুত ঘটনা কিন্তু ঘটতে শুরু করলো। কি হলো, পরাগ মাঝে মধ্যেই, কেউ কোথাও নেই, মানে অন্যেরা কাউকে কিছু দেখতে পাচ্ছে না, কিন্তু তারা দেখছে যে পরাগ কাউকে একটা দেখে প্রচণ্ড রকমের ভয় পাচ্ছে, প্রচণ্ড রকমের কান্নাকাটি করছে, এবং অদৃশ্য কাউকে দেখে হাত জোড় করে এভাবে বলছে, অনিশ তুই আমাকে ক্ষমা কর, আজকে আমার জন্য তোর এরকম অবস্থা। এরকম টাইপের একটা কথা কিন্তু বারবার পরাগ বলে চলেছে। এইবার এই ব্যাপারটা যখন ও বলছে তখন স্বাভাবিকভাবেই প্রত্যেকের মনের মধ্যে একটা সন্দেহ ঢুকে যাচ্ছে যে তাহলে কি অনিশের এই মৃত্যুর পেছনে ওর কোনো একটা ইন্ধন কাজ করছে, যেটা হওয়ার পর এখন ওর বিবেকবোধ হচ্ছে বা বিবেক দংশন হচ্ছে, অনুশোচনা হচ্ছে, যার জন্য ও বারবার করে অনিশের কাছে ক্ষমা চাইছে। এরকম কি কিছু একটা ব্যাপার হচ্ছে? তা এই চিন্তাটা প্রত্যেকের মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে। ও যে এই কথাগুলো বলছে সেটা পাড়ায় রটে যায় এবং অনিশের মা বাবার কানেও এটা পৌঁছয়, যার জন্য অনিশের সাথে, এই অনিশের পরিবারের সাথে এই পরাগের পরিবার, তাদের মধ্যে যে একটা হৃদ্যতার সম্পর্ক ছিল সেই সম্পর্কটা নষ্ট হয়ে গিয়ে একেবারে তিক্ততার সম্পর্কে সেটা পরিণত হয়। এবং অনিশের বাবা ওই পরাগের বাবাকে যা নয় তাই বলে অপমান করেন, এরকম নানান রকম ঘটনা কিন্তু ঘটে। এবার পুলিশও এদিকে সন্দেহ করছে। ইতিমধ্যে কি হয়, পরাগ আবারও একটা স্বপ্ন দেখে, সেই আগের স্বপ্ন যেটা ও অনিশকে নিয়ে দেখেছিল। এইবারেও ও একই স্বপ্ন দেখে, কিন্তু সেই স্বপ্নটাতে একটা নতুন কি বলবো পরিবর্তন এসছে। কীরকম, ও দেখে ওই একই ঘর, একই আবছা মতো একটা আলো জ্বলছে, ওই একই টাইপের একটা কুচকুচে কালো পাথর ঘরের মধ্যিখানে রাখা, তার ওপরে অনিশের নামটা তো লেখা ছিলই, কিন্তু সেই নামটা শুকিয়ে গেছে এবং লাল রক্ত দিয়ে সেটাকে কেউ বোধহয় এরকম স্ক্র্যাচ করেছে। ওই যে আমরা লেখার টাইমে ভুল হলে যেরকমভাবে কাটি লেখাগুলোকে, ঠিক সেরকমভাবে অনিশের নামটাকে কাটা রয়েছে। ঠিক তার নিচে লেখা আছে বিশ্বজিতের নাম। বিশ্বজিৎ অর্থাৎ বং রেডিয়েশনের আরেকজন মেম্বার। এইবার এইটা দেখে পরাগ আরও বেশি ভয় পেয়ে যায়। এবার এই প্রসঙ্গে বলি, এই যে মৃগাঙ্ক, যিনি আমাকে ঘটনাটা পাঠিয়েছেন, এই মৃগাঙ্কর সঙ্গে কিন্তু পরাগের, মানে তারা তো কাজিন ব্রাদার। এবার মৃগাঙ্ক একটু বড় পরাগের থেকে, তাও সেটা বেশি না, মানে 1 বছরের মতো বড় আর কি। তা মৃগাঙ্কর সাথেই কিন্তু পরাগের সবথেকে বেশি হৃদ্যতা ছিল ভাই বোনেদের মধ্যে, এবং ওর সঙ্গেই সমস্ত কিছু শেয়ার করতো। তা ও একদিন মৃগাঙ্ককে ডেকে এই স্বপ্নের ব্যাপারটা বলল যে জানিস তো, আমি এরকম অনিশের মৃত্যুর আগেও এরকম একটা স্বপ্ন দেখেছিলাম, আর এইদিকে পরাগের মৃত্যুর এই বিশ্বজিৎকে নিয়েও একটা স্বপ্ন আমি দেখছি, তা আমার কিন্তু ব্যাপারটা ভালো লাগছে না। তা তখন মৃগাঙ্ক ওই পরাগকে বলছে যে দেখ ভাই, আমি একটা কথা বলি তোকে, তুই যদি এই মৃত্যু নিয়ে কোনো রকম আলোকপাত করতে পারিস, অনিশের মৃত্যু নিয়ে বা ওর এই আত্মহত্যা করা নিয়ে, তাহলে কিন্তু সেটা এখনই কর। পুলিশ কিন্তু এই ব্যাপারটা নিয়ে যথেষ্ট সন্দিগ্ধ।
বিশেষ করে ওই যে চিরকুটটা অনিশের পকেট থেকে পাওয়া গেছে যেখানে লেখা দ্য ওয়ে হি ওয়ান্টেড, এটা নিয়ে ওরা আরও বেশি চিন্তিত। এই হিটা কে, এটা ওনারা কিন্তু জানবার জন্য উঠে পড়ে লেগেছেন। মাঝে মধ্যেই কিন্তু আসছেন তদন্ত করতে, আমি যতটুকু শুনতে পাচ্ছি। এবার মৃগাঙ্ক পাশের পাড়াতেই থাকে, খুব বেশি দূরে থাকে না। তা তুই যা যা জানিস বল, এবং আমি তোর মা বাবাকেও এই ব্যাপারটা জানাচ্ছি। তা তখন পরাগ একদম পাগলের মতো ওর হাত পাত চেপে ধরেছে মৃগাঙ্কর, যে না 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 না, এখন কিচ্ছু জানাবি না, আমি এখন কাউকে কিচ্ছু জানতে দিতে চাই না, আগে দেখি ব্যাপারটা কোন দিকে যায়। তা যাই হোক, এইভাবে চলছে। তা পরাগের মানে কি বলবো, পরাগের এই যে মাঝে মধ্যে ভয় পাওয়া, এই ব্যাপারটা বাড়ছে আস্তে আস্তে, এবং ও দাবি করছে ওর মা বাবার কাছে যে আমি কিন্তু অনিশকে দেখতে পাই, অনিশ কিন্তু আমার কাছে আসে, আমি ওর কাছে ক্ষমা চাইছি, আমি খুব ভুল করেছি, কিন্তু কি ভুল করেছি, কি ঘটেছে অ্যাকচুয়ালি, সেইটা কিন্তু ও কাউকে জানতে দিতে চাইছে না বা বলছে না। এবার এইভাবে চলতে চলতে পরাগ কেমন যেন চুপ করে গেল, মানে ও আর কোনো রকম কথাই বলছে না। এবং সেই একই ব্যাপার বিশ্বজিৎ আর মৌমিতার সঙ্গেও হয়েছে। ওদের বাড়ি থেকেও জানানো হচ্ছে যে ওরাও কেমন যেন কথা বলা বন্ধ করে দিয়েছে, মানে পুরো একদম মৌন ব্রত পালন করা যাকে বলে সেই রকম, কারোর সঙ্গে কোনো রকম কথা বলছে না, সারাদিন নিজের মতো থাকছে, নিজের ঘরের মধ্যে নিজেদেরকে বন্দি করে রাখছে, ইত্যাদি ইত্যাদি। তাদেরকে সাইকোলজিস্টের কাছে নিয়ে যাওয়া হচ্ছে, নানান রকম কাউন্সেলিং করা হচ্ছে। এবার সবার মাথার মধ্যে একটাই ব্যাপার ঢুকে গেছে, যে অনিশের মৃত্যুটা এদের মনের মধ্যে এতটাই দাগ কেটেছে যে যার জেরে এরা এরকম করছে। কিন্তু এর পিছনে যে কত বড় একটা কারণ লুকিয়ে থাকতে পারে, সেটা ঘটনার একদম শেষে এলে পরে আপনারা বুঝতে পারবেন। খুবই মর্মান্তিক ঘটনা। এইবার একদিন আরও একটা খারাপ ঘটনা কিন্তু ঘটলো। কি ঘটলো? পরাগের যে বাড়িটা তার ঠিক উল্টো দিকেই কিন্তু বিশ্বজিতের বাড়ি, মানে একদম মুখোমুখি দেখা যায়। বারান্দায় দাঁড়ালেই বিশ্বজিতের বাড়িটা, বা জানলায় দাঁড়ালেই বিশ্বজিতের বাড়িটা পরিষ্কার দেখা যায়। এবার হঠাৎ একদিন বিশ্বজিতের বাড়ি থেকে কিন্তু চিৎকার, চেঁচামেচি, অশান্তি, এইগুলোর আওয়াজ কিন্তু ভেসে আসতে শুরু করলো। কি ব্যাপার? পরাগ বারান্দায় গেছে, ওর মা বাবাও বাইরে বেরিয়ে এসছেন। বেরিয়ে এসে দেখছেন যে বিশ্বজিৎ বাড়ি থেকে হন্তদন্ত হয়ে বেরিয়ে, ওর বাইকটা বাড়ির সামনে রাখা থাকতো, সেই বাইকে চেপে কোথায় যেন একটা চলে গেল। আর ওর মা বাবা পাগলের মতো বাড়ি থেকে বাইরে বেরিয়ে এসে, টুবাই যাস না, টুবাই হচ্ছে বিশ্বজিতের ডাকনাম, টুবাই যাস না, তুই কোথায় যাচ্ছিস, তুই এভাবে চলে যেতে পারিস না, এরকমভাবে চিৎকার করছে। এইবার যখনই বিশ্বজিতের মা বাবা পরাগের মা বাবাকে দেখতে পেয়েছে, ওরা কিন্তু তেলে বেগুনে জ্বলে উঠেছে। কারণ ওই পরাগের ওপরেই কিন্তু এখন সকলে সন্দেহটা করছে যে ওই যে বারবার করে অনিশের কাছে ক্ষমা চাওয়া, এটা কি কারণে ও চাইছে, বা এই মৃত্যুগুলোর পেছনে ওর কোনো অদৃশ্য কোনো ইন্ধন কাজ করছে কি না। তাই পরাগকে কিন্তু এখন আর কেউ ভালো নজরে বা ভালো চোখে দেখছে না। তাই এবার তখন একটা তর্কাতর্কি বেঁধে যায়। বিশ্বজিতের বাবা যা নয় তাই বলে ইয়েকে অপমান করেন, মানে পরাগের বাবাকে অপমান করেন। তা পরাগের বাবা একটু ঠান্ডা মাথার মানুষ, উনি ব্যাপারটাকে সামলে নেন, মিটমাট করে নেন, তখনকার মতো শান্ত করেন। তা তখন বিশ্বজিতের বাবা বলেন যে দেখুন, আমি আপনার কাছে হাত জোড় করছি, আপনি আপনার ছেলেকে বোঝান, ও যদি কিছু জেনে থাকে তাহলে আমাদেরকে যেন জানায়, তাহলে আমরা সেই রকম কোনো ব্যবস্থা নিতে পারবো। এরকম কেন করছে, ওদের ব্যবহারে কেন একটা পরিবর্তন আসছে, আমরা তো বুঝতে পারছি না। আমরা বিশ্বজিৎকে এই কদিন চোখে চোখে রেখেছিলাম, ওকে বেরোতে দেবো না, কোথাও যেতে দেবো না, চোখের আড়াল করবো না, কিন্তু আজকে ও রীতিমতো আমাদের সঙ্গে ঝগড়া করে চাবি নিয়ে বেরিয়ে চলে গেল। এখন কোথায় গেল আমরা জানি না। তা যাই হোক, এরপর খোঁজাখুঁজি শুরু হলো, পাড়ার ছেলেদেরকে বলা হলো, তারাও খুঁজতে শুরু করলো। এইবার মানে রাত্রি 8টা কি 8:30 নাগাদ লোকাল থানা থেকে কিন্তু একটা খারাপ খবর বিশ্বজিতের বাড়িতে আসে। কীরকম খারাপ খবর? ওদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে একটা নির্জন গলির মধ্যে একটা লোহার কারখানা বহুদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। এবার ওই গলিটার মধ্যে বা ওই এলাকাটুকুর মধ্যে বিশেষ একটা রেসিডেন্সিয়াল বাড়িঘর নেই, মানুষজন খুব একটা থাকে না। তাই ওই জায়গাগুলোকে দুষ্কৃতীরা বেছে নেয়, মানে একটুখানি ইললিগাল কোনো অ্যাক্টিভিটিসের জন্য, মদ খাবে, সিগারেট খাবে, এরকম টাইপের আজে বাজে কাজের জন্য বেছে নেয়।
তো তাই মানে সেই কারণে মানে যেহেতু ওই উপদ্রবগুলো অনেক বেড়ে গেছিলো, তাই পুলিশ কিন্তু মাঝে মধ্যেই ওই জায়গাটাকে টহল দিত জিপে করে। তা লোকাল থানার পুলিশ, দুজন পুলিশ ওই জিপে করে ওখানে টহল দিচ্ছিল, দিতে গিয়ে ওই পরিত্যক্ত কারখানার সামনে বিশ্বজিৎকে কিন্তু বাইকে মানে দাঁড়িয়ে থাকতে দেখে, মানে বাইকটাকে দাঁড় করিয়ে বিশ্বজিৎ চুপচাপ একদম পাথরের মূর্তির মতো ওখানে বসে রয়েছে। তা ওরা আলো ফেলে প্রথমে বিশ্বজিৎকে দেখে চিনতে পারে। কেন চিনতে পারে? তার কারণ এই অনিশের আত্মহত্যা, এটা নিয়ে কিন্তু পুলিশের তদন্ত তখনও চলছিল যে কেন এরকমভাবে আত্মহত্যা করলো। তাই মাঝে মধ্যেই যাওয়া, জিজ্ঞাসাবাদ করা, এই করতে করতে মুখ চেনা হয়ে গেছিল। এবার দেখছে যে বিশ্বজিৎ ওখানে একা একা বাইক নিয়ে দাঁড়িয়ে রয়েছে, ওদের একটু সন্দেহ হয়েছে। ওনারা যখনই বিশ্বজিতের কাছে যাচ্ছেন জিজ্ঞাসা করতে যে এখানে কি করছো তুমি, তার আগেই বিশ্বজিৎ যখনই দেখেছে যে ওরা আসছে, তখনও বাইকে স্টার্ট দিয়ে হুশ করে বাইক নিয়ে বেরিয়ে গেছে। এবং পুলিশ যখন ওর পিছু ধাওয়া করে জিপ নিয়ে, দেখে যে ধরে ফেলার আগেই একটা বড় পুকুর মতো ছিল, একটা পানা পুকুর মতো। বিশ্বজিৎ বাইকটাকে নিয়ে সেই পুকুরের মধ্যে গিয়ে পড়ে, এবং সেই পড়বার ধরনটা এমন ছিল যে দেখুন, একটা অ্যাক্সিডেন্ট করে একটা বাইক পুকুরে গিয়ে পড়লো সেটা একরকম বোঝা যায়, কিন্তু ওনারা বলছেন, ওই পুলিশের দুজন কর্মী তারা বলছেন যে আমরা দেখে যেটা বুঝলাম যে বিশ্বজিৎ ইচ্ছাকৃতভাবে বাইক নিয়ে পুকুরটার মধ্যে পড়েছে। ওটা কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট ছিল না, ওটা কিন্তু বাই চান্স ঘটে যাওয়া একটা কোনো ঘটনা ছিল না, ও ইচ্ছাকৃতভাবেই এই জিনিসটা কিন্তু করে। এইবার যখনই মানে ওরা জানতে পারে, ওরা সব রেস্কিউ টিমের ব্যবস্থা করে, অনিশকে বলছি সরি, বিশ্বজিৎকে পুকুরের মধ্যে থেকে তোলা হয়, ওর বাইকটাকেও তোলা হয়, কিন্তু ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গেছে, বিশ্বজিৎ কিন্তু মারা গেছে, অর্থাৎ ও কিন্তু সুইসাইড করলো। এইবার এই ঘটনাটার পর যা হয় আর কি, মানে পুরো পাড়ায় একদম বিস্ফোরণ ঘটে যাওয়ার মতো। এবার বিশ্বজিতের রুম সার্চ করার টাইমে পুলিশ কিন্তু ওর যে কম্পিউটার টেবিলটা, সেই টেবিলের তলা থেকে আবারও একটা সেই আগের মতোই চিরকুট পায়, যার ওপর বিশ্বজিৎ এবার লিখেছে দ্য ওয়ে হি ওয়ান্টেড। কিন্তু এটার পেছনে যে কী রহস্য সেটা কেউ বুঝতে পারে না। এবার মৌমিতা আর পরাগ এরা দুজনেই একমাত্র বেঁচে রয়েছে। কীরকমভাবে বেঁচে আছে সেটা তো আমি আপনাদেরকে বলেইছি। ওদের পুরো উন্মাদের মতো অবস্থা, চুপচাপ হয়ে রয়েছে, কোনো রকম প্রতিক্রিয়া নেই। এইবার এরকমভাবে চলতে চলতে এবার তার মধ্যে তো নানান রকমের চিকিৎসা হচ্ছে, সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া হচ্ছে, ইত্যাদি ইত্যাদি, কাউন্সেলিং করানো হচ্ছে, পরাগেরও হচ্ছে, মৌমিতারও হচ্ছে, কিন্তু ওদের ব্যবহারে কোনো রকম পরিবর্তন আসছে না। এরপর যে ঘটনাটা ঘটল সেটা আরও মর্মান্তিক। আপনারা বুঝতেই পারছেন, মৌমিতা এবারে আত্মহত্যা করল, কিন্তু ওর যে আত্মহত্যা করার পদ্ধতি সেটা ছিল সব থেকে ভয়ঙ্কর, সব থেকে ভয়ানক একটা পদ্ধতি ছিল এটা। বা এই পদ্ধতিতে কোনো মানুষ যে আত্মহত্যা করতে পারে সেটা কিন্তু পুলিশেরও ধারণার বাইরে ছিল। কীরকম? আমি আগেই বলেছি যে মৌমিতা খুব সুন্দর ড্রাম বাজাতো। এবার আপনারা জানেন যে একটা ড্রাম সেটে ওই মেটালিক ডিস্কের মতো থাকে, যেটাকে সিম্বল বলা হয়। তা ওই মেটালিক ডিস্কটাকে ওই স্ট্যান্ড থেকে খুলে, এটা সম্ভব কিনা আমার জানা নেই, নিজে জোর করে নিজের গলার মধ্যে ঢোকায় মৌমিতা। ওর মৃতদেহ যখন উদ্ধার করা হয় তখন ওই ডিস্কটা পুরো গলা এফোড় ওফোড় করে ঢুকে গেছে, মানে পুরো একদম ঢুকে গেছে একদম ভেতরে, গল গল করে রক্ত বেরোচ্ছে। পুলিশরা হতচকিত হয়ে যায়, তারা পর্যন্ত চমকে ওঠে এবং তারা বলেন যে এই রকম পদ্ধতিতে যে কেউ আত্মহত্যা করতে পারে, আমরা এতদিন ধরে, পুলিশ বলছেন যে আমরা এতদিন ধরে মানুষকে বিষ খেতে দেখেছি বা গলায় দিয়ে ঝুলতে দেখেছি, কিন্তু এই রকম একটা ধারালো জিনিস নিজের গলায় বসিয়ে দিতে পারে, তার জন্য কত পরিমাণ মনের জোর এবং শারীরিক জোর দরকার পড়ে সেটা অভাবনীয়। তা এই রকমভাবে মৌমিতা তার নিজের জীবনটাকে শেষ করলো, এবং তার ঘর থেকেও কিন্তু ওই একই লেখা পাওয়া যায়, দ্য ওয়ে হি ওয়ান্টেড। এবার এই হিটাকে, এই লেখাটার পেছনে যে কী রহস্য সেটা তখনও অধরা।
পুলিশ তো বারবার করে পরাগের ওপরে মানে পরাগকে জিজ্ঞাসা করার চেষ্টা করছে যে তুমি যদি কিছু জানো তো বলো, কিন্তু পরাগ একদম স্পিকটি নট, ও যেরকমভাবে বসেছিল একদম পাথরের মূর্তির মতো বসে রয়েছে। এইবার এই ঘটনাটার কিছুদিন পর পরাগের মা তিনি একদিন একটা ভয়ঙ্কর দৃশ্য কিন্তু দেখতে পান। সেদিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, আকাশ পুরো মেঘলা কালো করে রয়েছে চারিদিক। পরাগের বাবা যথারীতি অফিসে বেরিয়েছেন, পরাগ তো বাড়িতেই রয়েছে, ও তো আর এখন কোনো কর্মক্ষমতা নেই, কিছুই ও আর করতে পারবে না। তখন দুপুরবেলা পরাগকে বোধহয় মানে লাঞ্চ দিতে যাবেন ওর মা, তখন যখনই ওর ঘরের কাছাকাছি গেছেন উনি, তখন শুনতে পাচ্ছেন ঘরের দরজাটা একটু মানে আলতো করে বন্ধ করা ছিল, ভেতর থেকে কারোর একটা কণ্ঠস্বর, মানে একাধিক কণ্ঠস্বর শোনা যাচ্ছে, এবং প্রত্যেকটা কণ্ঠই কিন্তু পরাগের মায়ের কাছে পরিচিত কণ্ঠ। এবার দরজাটাকে একটু ফাঁক করে উনি ভেতরে গেছেন, গিয়ে যা দেখছেন সেটা অস্বাভাবিক একটা দৃশ্য। ঘরের মধ্যে দরজা জানলা সমস্ত কিছু বন্ধ, ঘর পুরো অন্ধকার, একটা জিরো পাওয়ার জ্বলছে। পরাগ চুপচাপ খাটের ওপর বসে রয়েছে, মাথাটাকে এরকমভাবে তুলে সিলিংয়ের ওপরে, এবং ওর সামনে খাটের ঠিক পাশে তিনজন দাঁড়িয়ে, একজন হচ্ছে বিশ্বজিৎ, একজন অনিশ, একজন মৌমিতা। এই তিনজন ওর খাটের পাশে দাঁড়িয়ে ওর দিকে রাগত দৃষ্টিতে চেয়ে রয়েছে ওরা, এবং মানে খুব থ্রেট করছে এরকম একটা মনে হচ্ছে। এবং ওদের ঠিক পেছন থেকে, মানে ভদ্রমহিলা যখন দেখছেন ব্যাপারটা, মানে পরাগের মা যখন ব্যাপারটাকে দেখছেন, তখন ওদের ঠিক পেছন থেকে একটা কালো মতো ছায়ামূর্তি উঠে দাঁড়ালো। তার মানে শরীরটা পুরো মানুষের মতো, কিন্তু তার মুখ চোখ কিচ্ছু দেখা যাচ্ছে না, জাস্ট একটা কালো পিণ্ডের মতো একটা 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 মানুষের অবয়ব, সেরকম একজন কেউ দাঁড়িয়ে রয়েছে। এবার এইটা দেখে উনি এতটাই ভয় পেয়ে যান, উনি বাইরে বেরিয়ে এসে দড়াম করে দরজাটা বন্ধ করে দেন, আবার দরজাটা খোলেন, কারণ ছেলের জন্য একটা চিন্তা হচ্ছে। তখন আবার দ্বিতীয়বার ঢুকে কাউকেই দেখতে পান না উনি, গিয়ে পরাগকে জড়িয়ে ধরে মানে প্রচণ্ড পরিমাণে উনি কান্নাকাটি শুরু করেন। এরপর পরাগের পাগলামি এমন পর্যায়ে পৌঁছে যায়, পরাগ আস্তে আস্তে কিন্তু ভায়োলেন্ট হয়ে উঠতে থাকে। ও কাউকে একটা দেখে ভয় পায়, চিৎকার করে, কিছু একটা বলার চেষ্টা করে, কিন্তু বলতে গিয়ে ওর বারবার করে জিভ আটকে যায়, ও বলতে পারে না, মুখ দিয়ে মাঝে মধ্যে রক্ত ওঠে, এরকম নানান রকম উদ্ভট ব্যাপার ওর সঙ্গে কিন্তু ঘটতে থাকে। ওকে লাস্টে বাধ্য হয়ে কিন্তু একটা অ্যাসাইলামে ভর্তি করা হয়। অ্যাসাইলামে ভর্তি হওয়ার দিন 7 মধ্যে পরাগ ওর যে চিকিৎসা যারা করছিলেন তাদেরকে ডাকেন, এবং তাদেরকে ডেকে পুরো ঘটনাটা বলে, এবং পরাগের মা বাবাকেও সেই ঘটনাটা জানানো হয়। এই ঘটনাটা কীরকম ছিল দেখুন, এইবার আপনারা বুঝতে পারবেন যে এই ব্যান্ড মেম্বারদের সঙ্গে এই রকম মর্মান্তিক ব্যাপারগুলো হলো কেন। এই যে আমি ঘটনার শুরুতে আপনাদেরকে বলেছিলাম যে ওরা তখনও জনপ্রিয়তা সেইভাবে অর্জন করতে পারেনি। একটা পাবে ওদের একটা পারফরমেন্স ছিল, যেখান থেকে ফেরার পথে ওই বউবাজারের একটা এঁদো গলির মধ্যে ওদেরকে পাওয়া যায় হাত কাটা অবস্থায়, ওদেরকে পুলিশ উদ্ধার করে। ওরা তো তখন জাস্ট বলেছিল যে নিজেদের মধ্যে টাকা কড়ি ভাগাভাগি নিয়ে একটা বচসা, তার থেকে একটা মারামারি, সেই থেকে আহত হয়, এই ইত্যাদি ইত্যাদি এরকম নানান রকম ব্যাপার ওরা বলেছিল। কিন্তু ব্যাপারটা তা ছিল না। এইবার পরাগ সমস্তটাই কিন্তু ডাক্তারকে বলে। আমি আজও বুঝে পাই না এই কথাগুলো আগে বলল না কেন। তা যাই হোক, তা কি বলেছে যে ওই দিন পাবে পারফর্ম করার পর, মানে ওখানে মেরে কেটে হয়তো 10 জন কি 12 জন ছিল, ওদের গান শুনেছে। তা ওই পাবে এক বয়স্ক লোক, বয়স্ক বললে ভুল হবে, একটু মধ্যবয়স্ক মাঝবয়সী একজন লোক, তিনি উপস্থিত ছিলেন। তিনি যখন ওদের পারফরমেন্স কমপ্লিট হয়ে যায়, পাবের বাইরে এসে উনি ব্যান্ড মেম্বারদের প্রত্যেকের সাথে কথা বলেন, বিশেষ করে পরাগের সাথে, এবং উনি বলেন যে আমি তোমাদের এমন ব্যবস্থা করে দিতে পারি যাতে তোমরা কিন্তু রাতারাতি প্রচুর পরিমাণে জনপ্রিয়তা অর্জন করবে, কিন্তু তার জন্য তোমাকে আমার সাথে ফ্ল্যাটে যেতে হবে, আমি থাকি যেখানে সেখানে যেতে হবে। এইবার ওরা যায় সেই ফ্ল্যাটে, গিয়ে দেখে। এবার এখানে কি হচ্ছে দেখুন, পরাগের মানে ওই বং রেডিয়েশনের বাকি যে মেম্বাররা, তারা এরকম হুটপাট করে একটা অচেনা ব্যক্তির সঙ্গে ফ্ল্যাটে যেতে
রাজি হচ্ছে না। কিন্তু পরাগ নাছোড়বান্দা, আমি আগেই বলেছি যে ওর প্রচুর পরিমাণে একটা উচ্চাকাঙ্ক্ষা ছিল যে এই ব্যান্ড নিয়ে আমাকে অনেক দূর অবধি যেতে হবে, অনেক নাম করতে হবে, এই পুরো বং রেডিয়েশনের আমি নাম ছড়িয়ে দেবো দিকে দিকে, এরকম একটা উচ্চাকাঙ্ক্ষা উচ্চাসা কিন্তু ওর মধ্যে ছিল। তাই ও বারবার করে বাকিদেরকে ফোর্স করে, না তোরাও চল ইত্যাদি ইত্যাদি। তখন ওরা যায় ওই ফ্ল্যাটটাতে, গিয়ে দেখে যে ওই লোকটা উনি কিন্তু একজন অকাল্ট প্র্যাকটিশনার, এবং সেই লোকটা ওদেরকে বলে যে আমি আজকে যেটা তোমাদের সাথে করব সেটাকে বলা হচ্ছে শয়তানের সাথে চুক্তি। অর্থাৎ শয়তানকে তোমরা তুষ্ট করবে, ডিমনকে তোমরা তুষ্ট করবে, শয়তান বলুন, ডিমন বলুন, ডেভিল যাই বলুন না কেন, এরকম মানে মোদ্দা কথা একটা নেগেটিভ, একটা ডার্ক এন্টিটি, তাকে তোমাদের তুষ্ট করতে হবে, তাকে জাগিয়ে তুলতে হবে। তিনিই তোমাদেরকে এই নাম, যশ, খ্যাতি এগুলো প্রদান করবেন, এবং তার বিনিময়ে তিনি কিছু চাইবেন। কি চাইবেন, কবে চাইবেন, কিভাবে চাইবেন সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়, কিন্তু আমি একজন মেডিয়েটর হিসেবে তোমাদের সঙ্গে ওই যে কালো বা ওই যে নেতিবাচক যে একটা সত্তা, তার একটা পরিচিতি করিয়ে দিতে পারি, তার সঙ্গে একটা চুক্তি আমি করিয়ে দিতে পারি। তা কি করতে হবে তার জন্য? উনিই কিন্তু প্রত্যেকের হাত চিরে রক্ত নেন, ঠিক আছে? এবং এই ব্যাপারটা যখন করছে তখন মানে পরাগ বলছে ডাক্তারদেরকে, যখন এরকম হচ্ছে তখন আমরা যেন একটা ঘোরের মধ্যে চলে গেছিলাম। আমরা যে বারণ করব যে এই জিনিসটা করবেন না, সেটা কিন্তু মানে আমরা আর বলতে পারিনি, আমরা হতভম্বের মতো দাঁড়িয়ে রয়েছি। এবার আমাদের প্রত্যেকের হাত চিরে রক্ত নেওয়া হয়, সেই রক্ত দিয়ে একটা কাগজের ওপর আমাদের নাম লেখা হয়, মানে আমরাই লিখি সেই নাম, আমাদের রক্ত দিয়ে আমরাই নাম লিখি, সেইটাই হয় নাকি শয়তানের সাথে চুক্তি। এবার ওখান থেকে যখন আমরা বেরিয়ে আসার পর তখন অনেকটাই রাত গভীর হয়ে গেছে, কিভাবে বাড়ি ফিরবো আমরা জানি না, চারিদিক শুনশান। তখন কিছুটা বেশ অনেকটা রাস্তা আসবার পর আমাদের শরীরটা কেমন একটু অস্থির করতে লাগে, আমরা চোখে মুখে অন্ধকার দেখি, আমরা নিজেদের মধ্যে বলা বলি করি যে এইটা যে এরকম যে একটা ঘটনা ঘটেছে কাউকেই বলা যাবে না, আমাদের হাতে এরকম রক্ত, এইরকম ক্ষতের চিহ্ন, এগুলো যদি দেখে কেউ প্রশ্ন করে আমরা বলবো যে নিজেদের মধ্যে ঝগড়া করে এরকম করেছি। তাতে প্রত্যেকে কিন্তু রাজিও হয়, কিন্তু তারা আর বেশি দূর যেতে পারে না, ফুটপাতের ওপরেই বসে পড়ে, ওখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। তারপর পরের দিন কিভাবে পুলিশ রেস্কিউ করেছিল সেটা তো আমি আপনাদেরকে আগেই বলেছি। তাহলে এইবার এই ঘটনাটার পর আস্তে আস্তে কিন্তু ওদের পপুলারিটিটা বাড়তে থাকে। এবারে দেখুন, আপনারা মিলিয়ে নিন ব্যাপারগুলো, ডটগুলোকে কানেক্ট করুন। 2001 সালে ওদের কলেজ কমপ্লিট হয়, 2001 সালেই এই পাবে ওরা পারফর্ম করতে যায়, সেখান থেকে এই লোকটার সঙ্গে আলাপ, তারপরেই কিন্তু ওই 2001 সালের দুর্গাপুজোতেই কিন্তু ওরা পপুলারিটিটা আস্তে আস্তে গেইন করে, একটা পাবলিক পারফরমেন্স করার পর থেকেই। এইবার সময় এসছে, শয়তানের সাথে চুক্তি করেছে, এইবার শয়তান তো তার প্রাপ্য যেটা সেটা নেবেই। এবার প্রাপ্যটা যে এদের আত্মা, সেটা কিন্তু ওরা প্রথমটায় বুঝতে পারেনি। শয়তানের কাজই হচ্ছে এইটা, শয়তানের সঙ্গে চুক্তি করে তাকে জাগিয়ে তুললে পরে সে কিন্তু সেই চুক্তি করা যে ব্যক্তি তার আত্মাটাকে তিনি হরণ করেন, করে তার যে লিজিয়ান, যেটাকে আমরা ডিমনিক লিজিয়ান বলি, সেই লিজিয়ানে কিন্তু তারা ঠাঁই পায়, তারাও কিন্তু একটা ডিমনে পরিণত হয়। যাই হোক, এগুলো অন্য কনসেপ্ট চলে এলো। তা পরাগ বলছে যে অনিশের মৃত্যুর পর থেকেই আমাদের প্রত্যেকের টনক নড়ে যায়। আমার কানের পাশে বারবার করে আমি একটা ফিস ফিস করে আওয়াজ পেতাম, সেই আওয়াজটা বারবার করে আমাকে প্ররোচনা দিত আত্মহত্যা করতে, এবং আমার বিশ্বাস যে বিশ্বজিৎ এবং মৌমিতাও এরকমই কণ্ঠস্বর শুনতে পেয়েছে, অনিশও পেয়েছে, যার কারণে সে আত্মহত্যা করেছে। আর ওই যে দ্য ওয়ে হি ওয়ান্টেড, এই হিটা আর কেউ নয়, সাক্ষাৎ শয়তানের কথাই এখানে কিন্তু বলা হচ্ছে। তা এই কথাটা শুনে প্রত্যেকের তো মাথায় হাত পড়ে গেছে, বারবার করে তারা পরাগকে বলছে যে তুই এটা আগে বলিসনি কেন। তা তখন সে বলছে, ডাক্তারদের কাছে বলেছে যে আমি বলার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু যখনই এই কথাগুলো বলার চেষ্টা করতাম বা কাউকে জানানোর চেষ্টা করতাম, তখনই সেই বিভৎস কণ্ঠ যেটা আমার রাতের ঘুম কেড়ে নিয়েছিল, বারবার করে দিন রাত্রি এক করে আমার কানের পাশে বারবার বলে যেত এই কথাগুলো, সেই কিন্তু বারবার আমাকে ভয় দেখাতো, বলতো যে আমি যদি এই সমস্ত খবর ফাঁস করে দিই বা এগুলোকে কাটানোর কোনো রকম ব্যবস্থা করি, তাহলে কিন্তু আমার পরিবারের মানুষজন,
আমার আত্মীয় স্বজন, আমার মা বাবা, এদের ওপর সে কিন্তু শোধ তুলবে। তাই আমরা কিছুই বলতে পারিনি এবং প্রত্যেককে একই রকম ভয় দেখানো হয়েছে। এই যে স্বীকারোক্তিটা পরাগ করে, এর অন্তত দিন তিনেকের মধ্যে ও কিন্তু মারা যায় এবং এই মারা যাওয়াটাও প্রচণ্ড রকম অদ্ভুত ছিল। হ্যাঁ, বাকিদের মতো ও আত্মহত্যা করেনি ঠিকই, কিন্তু ওর নর্মাল ডেথ হয়েছিল। কিন্তু ডাক্তাররা এখনও বুঝে উঠতে পারেনি, মানে সেই সময়কার কথা বলছি, যে কি কারণে অনিশের পরাগের মৃত্যুটা হলো। কারণ ওর মাথার গণ্ডগোল ছিল, এটা ঠিক কথা, ওর ব্যবহারে পরিবর্তন এসেছিল, ওর স্বভাব চরিত্র বদলে গেছিল ঠিকই, কিন্তু ওর শরীরের মধ্যে এমন কোনো ফেটাল ডিজিজ ছিল না, রোগ ছিল না, যেটা ওর মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে। এবং ওর যে মৃতদেহটা, সেটা দেখে মনে হচ্ছিল যে ওর শরীরের মধ্যে থেকে সর্বস্ব কেউ যেন শুষে নিয়েছে, মানে একটা মমি যেরকম শুকিয়ে কাঠ হয়ে যায়, সেরকমই কাঠের মতো হয়ে গেছিল ওর দেহটা, শুকনো কাঠ। এবার এ প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি, এই যে পরাগ এবং ওর যে ব্যান্ড মেম্বাররা, ওরা মৃগাঙ্ক যেই পাড়াটাতে থাকতো, পাশের পাড়াতেই থাকতো আমি বলেছি, সেই পাড়াটাতে একটা ফ্ল্যাট ওরা কিন্তু ভাড়া করে যৌথভাবে, এবং ওই ফ্ল্যাটটাতেই ওদের গান বাজনা সম্পর্কিত যত রকমের কাজকর্ম সব হতো। গান লেখা, সবসময় তো কারোর একটা বাড়িতে গিয়ে দখল করে বসে ওইগুলো করা যায় না, তাই একটা আলাদা জায়গা ওরা ভাড়া করে নেয়। তখন ইনকামও রোজগারও ওদের ভালোই ছিল। সেইখানে বসেই ওরা গান বাজনা করতো, গান লিখতো, রিহার্সাল করতো, ইত্যাদি ইত্যাদি করতো। ওই ফ্ল্যাটটা পরবর্তীকালে ওদের মৃত্যুর পর ওই ফ্ল্যাটটাতে কিন্তু আর কেউ ভাড়ায় এসে থাকতে পারেনি। বহু মানুষকে ওখানে ভাড়া দেওয়া হয়েছে, কিন্তু তারা বেশি দিন ওই ফ্ল্যাটে টিকতে পারেনি। হঠাৎ হঠাৎ করে রাত বিরেতে গানের আওয়াজ ভেসে আসতো, কেউ যেন কাঁদছে, হ্যাঁ, ফুপিয়ে ফুপিয়ে অনেকে মিলে কাঁদছে, এরকম টাইপের। কখনো মনে হচ্ছে যে হ্যাঁ, দু তিনজনের মধ্যে তর্কাতর্কি বেঁধে গেছে, তার মধ্যে একটা মহিলার কণ্ঠও পাওয়া যেত। তো এরকম ইত্যাদি ইত্যাদি নানান রকমের প্যারানর্মাল ব্যাপার কিন্তু ওই ফ্ল্যাটটাতে ঘটে বা ঘটতো, যেই কারণে ওই ফ্ল্যাটটা আর কেউ ভাড়ায় থাকতে পারেনি। তাহলে এই ছিল হচ্ছে আজকের ঘটনা। এটা খুবই মর্মান্তিক ঘটনা। দেখুন, এই যে শয়তানের সাথে চুক্তি, এটাকে আপনারা যদি ওয়েস্টার্ন ইয়েতে যদি দেখেন, তাহলে এটাকে ওই দেশে বলা হয়, পাশ্চাত্য দেশগুলোতে বলা হয় ফস্টিয়ান বার্গেন, অর্থাৎ শয়তানের সাথে চুক্তি করা বা ডেভিলের সাথে প্যাক্ট করা। হ্যাঁ, এরকম কিন্তু ইতিহাস ঘাটলে আপনারা অনেক ব্যক্তির নাম পাবেন, বিশেষ করে যারা এই ক্রিয়েটিভ ফিল্ডে যারা রয়েছে, তাদের কিন্তু, তাদের মধ্যে থেকে অনেকেই এরকমভাবে চুক্তি করে, কিন্তু তাদের অন্তিম পরিণতি কিন্তু খুবই মর্মান্তিক ছিল। তাহলে এই ছিল হচ্ছে আজকের ঘটনা। আশা করি আপনাদের প্রত্যেকের এই ঘটনাটা ভালো লেগেছে। কেমন লেগেছে আমাকে জানাবেন। আপনারা নিজেদের ঘটনা, নিজেদের জীবনে ঘটে যাওয়া ঘটনা আমাকে আবার পাঠাবেন, আমি সেই ঘটনা এখানে বলবো। নিজেরা যদি আমার এখানে এসে কোনো ঘটনা বলতে চান, তাহলে অবশ্যই সেটা আমাকে জানাবেন। আবারও দেখা হবে নতুন একটি এপিসোড নিয়ে। আমার চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।